আচ্ছা, আমাদের ব্রডকাস্টটি অলরেডি শুরু হয়ে গেছে। যারা আমাদের আরণ্যক পেজের মাধ্যমে অলরেডি আমাদের লাইভে যুক্ত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো শুরুতে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আজকের ডিবেট ফর ক্লাইমেট আয়োজনে। আমি আছি আমিনুল ইসলাম মিয়াদ, আরণ্যকের সহ সভাপতি হিসেবে এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে। আমাদের সঙ্গে অতিথিবৃন্দ অলরেডি উপস্থিত হয়ে পড়েছেন এবং আমাদের সঙ্গে আমাদের যে পার্টিসিপেন্ট আছে যারা আজকে ডিবেট অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবে তারা উপস্থিত হয়ে গেছেন অলরেডি। তো শুরুতেই অনুষ্ঠানটিকে দীর্ঘায়িত না করে আমি পরিচয় পর্বে চলে যাচ্ছি। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন, শুরুতে দলগুলোর সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে আছেন উম্মে হাবিবা নাহিন, মন্ত্রী হিসেবে আছেন জান্নাতুল মাওয়া জুহা, সরকারি সাংসদ হিসেবে আছেন মুনিম শাহরিয়ার, বিরোধী দলীয় নেতা হিসেবে আছেন আব্দুল আল নোমান, চিফ হুইপ হিসেবে আছেন হাফিজুল ইসলাম রুম্মান এবং বিরোধী দলীয় সংসদ হিসেবে আছেন মেহরিন আলম অনিকা। তো আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এবং স্পিকার জনাব শামীম মাহমুদ, সভাপতি বরিশাল ডিবেটিং সোসাইটি। আমাদের সঙ্গে আছেন জনাব জুবাইর ইসলাম, ম্যানেজার কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব, এবং আমাদের সাথে আছেন জনাব কথ বিশ্বাস জয়, সভাপতি আরণ্যক। তো শুরুতেই আমি আজকে এই যে আমাদের এক সংকটময় পর্যায়ে, এর মধ্যে আমরা যে ক্লাইমেট স্ট্রাইক নিয়ে আমরা একটা আয়োজন করছি, যে এরকম একটা সংকটময় পর্যায়ে, এবং আমাদের অনেক বাধ্যবাধকতা আছে, যেহেতু আমরা হয়তো অন্যান্য বছর হয়তো এই ডিবেটটা আমাদের সরাসরি পর্যায়ে হতো, কিন্তু এখন আমরা জিনিসটাকে অনলাইনে ট্রান্সফার করে নিয়েছি। তো এক্ষেত্রে আমাদের যে এই পদক্ষেপটা কেন নেওয়া এবং এটার যুক্তিগতা এবং এ নিয়ে যে আমাদের ভাবনা, সেই বিষয়ে আমি সংক্ষেপে একটু অনুরোধ জানাবো জনাব জুবাইর ইসলামকে তার সংক্ষেপে তার বক্তব্য উপস্থাপনের জন্য। জুবাইর ইসলাম ভাইয়া। ধন্যবাদ ইয়াদ, এবং আমি আরো কৃতজ্ঞতা জানাই আরণ্যকের প্রতি যে আমাকে আজকে। আচ্ছা, আমার শোনা যাইতেছে না? ধন্যবাদ আরণ্যকে এবং সঞ্চালককেও ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আজকে এই যে ডিবেট ফর ক্লাইমেটে, আজকে এই যে লাইভ প্রোগ্রামে আমাদেরকে যুক্ত করার জন্য। আমি ইয়াদ যেটা জিজ্ঞাসা করেছে যে আসলে আমাদের এই ডিবেট ফর ক্লাইমেটটা আয়োজন করার উদ্দেশ্য এবং কি চিন্তা ভাবনা নিয়ে আসলে আমরা এটি আয়োজন করেছি, সেই বিষয়টি আমার সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। এবং আরো ধন্যবাদ জানাই আরণ্যকে সভাপতি কথ বিশ্বাসকে, যে সে অত্যন্ত চমৎকার ভাবে এই প্রোগ্রামটিকে আয়োজন করেছে। এবং আজকে যারা সংসদ দলের যারা সদস্য আছে এবং বিরোধী দলের যারা সদস্য আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আপনাদের জ্ঞাতার্থে একটু জানাবো যে আমরা জানি যে সুইডিশ যে গ্রেটা থুনবার্গ, তিনি নিজের ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। তো উনি ওনার সুইডেন পার্লামেন্টের সামনে যেই আন্দোলন শুরু করেছিলেন, যেটা ফ্রাইডেজ ফর ফিউচার নামে আমরা সবাই জানি, এবং সেই প্রোগ্রামের অংশ হিসাবে বাংলাদেশেও আমরা ক্লাইমেট স্ট্রাইক উদযাপন করছি এবং আমরা আমাদের জলবায়ুর ন্যায্যতার দাবিতে আমরা আমাদের সংগ্রাম এবং আন্দোলন চালিয়ে যাচ্ছি, যেটি 2019 সালে শুরু হয়েছিল এবং 2019 সালেও আমরা ক্লাইমেট স্ট্রাইক বরিশালে করেছি এবং আজকে 2020 সালেও আমরা ক্লাইমেট স্ট্রাইক করছি। মূলত আমি কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাবে কাজ করি। এই হাবটা মূলত আপনার যেসব তরুণ সংগঠন যারা বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে তাদেরকে প্যাট্রোনাইজ করে, তাদের স্কিল ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কাজ করে। এবং ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস নামে আমাদের একটি নেটওয়ার্ক আছে, যেটি সারা বাংলাদেশে যে সংগঠনগুলো পরিবেশ আন্দোলন, জলবায়ু নিয়ে কাজ করে তাদেরকে আমরা একসাথে করেছি এবং তারা আসলে মূলত জলবায়ুর ন্যায্যতা এবং পরিবেশের সর্বোচ্চ সুরক্ষার দাবিতে কাজ করছে। এখানে আরণ্যক হচ্ছে যে এখানে আমাদের ইউথ নেটওয়ার্ক ক্লাইমেট জাস্টিসের বরিশালের কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছে এবং আরণ্যক এই বরিশালে ক্লাইমেট স্ট্রাইকটি আয়োজন করেছে অত্যন্ত চমৎকার ভাবে এবং ধারাবাহিক ভাবে তারা কয়েকটি প্রোগ্রাম, যেমন তারা আমরা দেখেছি যে তারা ডিবেট ফর ক্লাইমেট আয়োজন করেছে, এর আগে একটি ফটো এক্সিবিশন করেছে পরিবেশ এবং জলবায়ুর উপরে। সো এই জন্য আরণ্যকে আরো একবার ধন্যবাদ। এবং আমাদের 6 তারিখে আমাদের ক্লাইমেট স্ট্রাইক এবং আমাদের একটি কালচারাল ইভেন্টও আছে এখানে। সো আজকের এই যে বিতর্কের যে বিষয়টি, উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ। সো বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এবং আজকের বিরোধী দল এবং সংসদীয় দল তারা তাদের জায়গা থেকে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে যে এই
সরকারি দল তাদের জায়গা থেকে যুক্তিতর্ক উপস্থাপন করবে যে এই বিলটি সংসদে পাস করা হোক, এবং বিরোধী দল তাদের জায়গা থেকে চেষ্টা করবে এই যুক্তিতর্ক উপস্থাপনে যেন এই বিলটি সংসদে গৃহীত না হয়। তো আমি আমার জায়গা থেকে আর কিছুই বলবো না, তোমাদেরকে আবারও অনেক অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ, ইউনেটের পক্ষ থেকে ধন্যবাদ, এবং কোস্টাল ইউথ অ্যাকশন হাবের পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জুবাইর ভাই আপনাকে। তো এই পর্যায়ে আমি সংক্ষেপে বক্তব্য জানানোর জন্য অনুরোধ করছি জনাব কথক বিশ্বজয়, সভাপতি আরণ্যক। ওকে ইয়াদ, অনেক ধন্যবাদ তোমাকে এত চমৎকার ভাবে শুরু করে দেবার জন্য। আসলে আমার কথা শুনতে এখন বোধহয় কারোরই ভালো লাগবে না, আমরা সবাই মুখিয়ে আছি বিতর্ক শোনার জন্য। তো তারপরেও একটু বলছি যে আমাদের হচ্ছে যে ক্লাইমেট অ্যাকশন উইক চলছে বর্তমানে, এবং এই ক্লাইমেট অ্যাকশন উইক উপলক্ষে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো কোস্টাল ইউথ অ্যাকশন হাবকে এবং ইয়ুথ নেটকে। বিশেষ করে কোস্টাল ইউথ অ্যাকশন হাবের ম্যানেজার আমাদের জুবাইর ভাই আজকে এসেছেন, এবং খুব চমৎকার একটা হাব আমাদের বরিশালে হয়েছে, টোটাল 19টা জেলাতে হয়েছে। তো আস্তে আস্তে আমাদের যে সমস্ত তরুণরা আছে কোস্টাল এরিয়াতে যারা কাজ করে অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত, তারা এই হাবের সঙ্গে জড়িত হবে, এটা আমরা প্রত্যাশা করি। পাশাপাশি এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রিভিলেজ যে আমরা এটা আয়োজন করতে পেরেছি, এবং আমাদেরকে আসলে যোগ্য মনে করে সেই অপরচুনিটিটা ইয়ুথ নেটের পক্ষ থেকে এবং কোস্টাল ইউথ অ্যাকশন হাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই জন্য আমি আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং আপনাদেরকে আমি জাস্ট একটু রিমাইন্ডার দিতে চাই যে আমাদের কি কি কার্যক্রম চলছে। আমরা একটি স্ট্রাইক করেছি বরিশালে, পাশাপাশি ক্লাইমেট অ্যাকশন উইক উপলক্ষে আমাদের হচ্ছে যে শিশুদের হাতে ছবি আঁকার একটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে ছবি আঁকার একটা ক্যাম্পেইন চলছে, যেখানে আমরা বিপুল সাড়া পেয়েছি। এখনো পর্যন্ত প্রায় এই অল্প কয়েকদিনে 20-25টা ছবি আমাদের সাবমিশন হয়ে গিয়েছে। আমরা হচ্ছে যে আমাদের খোলা চিঠি ক্যাম্পেইন চলছে, সেখানে তরুণরা হচ্ছে বিশ্বের কাছে তাদের নিজেদের অভিমতকে জানিয়ে তারা খোলা চিঠিতে তাদের নিজেদের হৃদয়ের কথা লিখছে, অনেক সাড়া পাচ্ছি আমরা সেখানে। পাশাপাশি আমার পরিবেশের জন্য আমি নামে একটি ক্যাম্পেইন আমরা শুরু করেছি, যে ক্যাম্পেইনের স্বপ্নদ্রষ্টা আসলে আমাদের শ্রদ্ধেয় জুবাইর ভাই। তো জুবাইর ভাইটা আমাকে প্রথম বলেছিল, সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছি। তো সেই ক্যাম্পেইনেও আমরা আমাদের পরিবেশের জন্য আমাদের অবদানকে ভিডিওতে ধারণ করে পাঠাবো, সবাই অংশগ্রহণ করবেন আশা রাখছি। পাশাপাশি আমাদের এই ডিবেট ফর ক্লাইমেট এই ইভেন্টটি চলছে। ডিবেট ফর ক্লাইমেটে আমরা আজকে আমাদের কলেজ লেভেলের হচ্ছে যে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করেছি। আজকে যে কজন বিতর্ক করছে প্রত্যেকেই কলেজে পড়ে, এবং আমাদের আরেকটা ডিবেট ফর ক্লাইমেট আমরা আয়োজন করব সামনে, এবং সেখানে আমাদের স্কুল লেভেলের যারা স্টুডেন্ট আছে তারা পার্টিসিপেট করবে। কাজে আজকে আমরা কলেজের স্টুডেন্টদের কথা শুনবো, পরবর্তীতে আমরা স্কুলের স্টুডেন্টদের কথা শুনবো। আর বিশেষভাবে বলবো আজকে একটু কাজের জন্য আমাদের হচ্ছে যে ফিরোজ মোস্তফা ভাই চেয়ারপারসন, হচ্ছে যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে ইয়ুথ নেটের পক্ষ থেকে, তার আজকে আসলে যুক্ত থাকার কথা ছিল, কিন্তু ফিরোজ ভাই যুক্ত থাকতে পারেনি। তো পরবর্তী দিনে তিনি যুক্ত থাকবেন এটাই প্রত্যাশা করছি, এবং আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, এবং ইয়াদের কাছে আমি আবার ফ্লোর হস্তান্তর করছি। আপনারা আমাদের কার্যক্রমে সাথেই থাকবেন আশা রাখছি, এবং জলবায়ু পরিবর্তনে আমাদের যে আন্দোলন ফ্রাইডেজ ফর ফিউচারের যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারাও একাত্মতা প্রকাশ করে আমাদের সঙ্গে আসবেন, এটাই আমরা আশা রাখি। ধন্যবাদ। ধন্যবাদ কথক ভাইয়া তোমাকে। তো এই পর্যায়ে আমি অনুষ্ঠান আর দীর্ঘায়িত করতে চাই না, আমি সরাসরি চলে যাচ্ছি স্পিকার অর্থাৎ জনাব শামীম মাহমুদ ভাইয়ার কাছে। ভাইয়া, আপনি তাহলে ডিবেটটা শুরু করে ফেলুন, আপনার কাছে ফ্লোর হস্তান্তর করলাম। ধন্যবাদ ইয়াদ, এবং হচ্ছে যে আরণ্যকে, এবং হচ্ছে যে একই সাথে হচ্ছে যে বাংলাদেশ মডেল ইউথ পার্লামেন্ট কোস্টাল হাব, এবং হচ্ছে যারা এর সাথে যুক্ত সকলকে। আমরা হচ্ছে ইয়াদকে অনুরোধ করবো যে যারা মাইক্রো মানে হচ্ছে ভিডিওটা অফ করে রাখে তাদেরকে তুমি হচ্ছে যে মানে অনলাইনে রাখবা, তাদেরকে স্ক্রিনে শো করবা না। এবং যারা হচ্ছে যে তারা হচ্ছে যে মানে উপরের যেই থাকে তারা যেন হচ্ছে যে অবশ্যই ভিডিওটা অন করে রাখার। যারা আমার হচ্ছে ক্যামেরা অফলাইনে রাখে তাদেরকে তুমি হচ্ছে যে বাইরে রাখবা, এবং ক্যামেরার বাইরে রাখবা, মানে উপরের হচ্ছে যে বাইরে রাখবা। এটা হচ্ছে যে আমার রিকোয়েস্ট। এবং হচ্ছে যে সকলকে হচ্ছে ধন্যবাদ। আজকের প্রোগ্রামের বিষয়টা যেটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে এইরকম যে এই সংসদ মনে করে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। আমি আবার বলছি, এই সংসদ মনে করে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রিক ভাবনায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়
প্রধান কারণ। এতে হচ্ছে যে সরকারি দল হিসাবে যারা আছে, প্রধানমন্ত্রী হিসাবে আছে উম্মে হাবিবা নাহিন, মন্ত্রী জান্নাতুল মাওয়া জুহা এবং সরকার দলীয় সংসদ সদস্য মুনেশ শাহরিয়ার। বিরোধী দল হিসেবে যারা আছেন, বিরোধী দলীয় নেতা আব্দুল্লাহ আল নোমান, বিরোধী দলীয় হচ্ছে যে উপনেতা হাফিজুল ইসলাম রুম্মান এবং বিরোধী দলীয় সংসদ সদস্য মেহেরিন আলম আনিকা। সকলকে হচ্ছে ধন্যবাদ। আমরা হচ্ছে যে প্রথমেই আমি হচ্ছে যে প্রধানমন্ত্রীকে তার প্রস্তাবটি উত্থাপন, একই সাথে প্রস্তাবের সপক্ষে যুক্তি প্রদান করার জন্য বলছি, এবং আমাদের সময় হচ্ছে 4 মিনিট এবং হচ্ছে যে পরবর্তীতে আমরা হচ্ছে যুক্তি খণ্ডনে হচ্ছে যে আমরা 3 মিনিট দেবো এবং 1 মিনিট একটি সতর্ক সংকেত দেওয়া হবে, 3 মিনিটে দেওয়া হবে এবং সর্বশেষ 4র্থ মিনিট একটি সতর্ক সংকেত দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকে সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয় প্রধান কারণ। মাননীয় স্পিকার, উন্নত বিশ্ব বলতে আমরা কি বোঝাচ্ছি? উন্নত বিশ্ব বলতে আমরা বোঝাচ্ছি যাদের মাথা পিছু আয় $38,540 থেকে $85,380 মধ্যে, এবং যারা শৈল্পিকভাবে উন্নত, এবং এক্ষেত্রে আমরা বর্তমানে সীমিত সময় উন্নত দেশসমূহকেও উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো দেশকেও আমরা উন্নত দেশের মধ্যে নিয়ে যাচ্ছি। এবার আসছি শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনা। এক্ষেত্রে আমরা উন্নত দেশসমূহের অর্থনৈতিক, তাদের নিজেদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাখার জন্য তাদের বিভিন্ন ধরনের অসচেতনমূলক কার্যক্রমকে বোঝাতে চাচ্ছি। এবার আসছি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়। এক্ষেত্রে আমরা 1860 থেকে অদ্যাবধি পর্যন্ত, অর্থাৎ এই শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে জলবায়ুর এই পরিবর্তন এবং এই পরিবেশের উপরে এই শিল্পের ফলে যে প্রভাবটা ঘটছে তাকে বোঝাতে চাচ্ছি। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি এই উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে মনোভাবের জন্য আমাদের জলবায়ু পরিবর্তিত হচ্ছে এবং পরিবেশের বিপর্যয় ঘটছে, এবং এক্ষেত্রে এই উন্নত বিশ্বের এই শিল্পকেন্দ্রিক এবং বাণিজ্য কেন্দ্রিক ভাবনাই প্রধান কারণ। এক্ষেত্রে আমরা কিছু মানদণ্ড দিয়ে যাচ্ছি। মানদণ্ডগুলো হচ্ছে উন্নত বিশ্বের উদাসীনতা, উন্নত বিশ্বের শিল্পায়ন ও প্রযুক্তিকরণ, উন্নত বিশ্বের আন্তঃকেন্দ্রিক ভাবনা। মাননীয় স্পিকার, প্রথমে একটি পরিসংখ্যানে চলে যাচ্ছি। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের তথ্য মতে 2017 থেকে 2020 সাল অব্দি ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে 12,454 মেট্রিক টন সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়। এটি যথাক্রমে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহের ক্ষেত্রে 4,224 মেট্রিক টন, রাশিয়ার ক্ষেত্রে 2,192 মেট্রিক টন এবং জাপানের ক্ষেত্রে 1,353। এবং সম্প্রতি কৃষি কেন্দ্রিক দেশ থেকে শিল্প কেন্দ্রিক দেশে যাওয়া চীনের ক্ষেত্রে এই ক্লোরোফ্লোরোকার্বন নির্গতের পরিমাণ সব থেকে বেশি, অর্থাৎ 27%। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পকেন্দ্রিক হওয়ার কারণে এ সকল দেশের ব্যবহৃত কলকারখানা থেকে ক্লোরোফ্লোরোকার্বন নিঃসরণ হচ্ছে, যার ফলে হচ্ছে গিয়ে এগুলো বায়ুতে গিয়ে আমাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে এবং দূষিত হচ্ছে বায়ু, জলবায়ু, যা প্রভাব রাখছে জলবায়ু পরিবর্তন এবং ঘটছে আমাদের পরিবেশের বিপর্যয়। এবার চলে আসছি আমরা জলবায়ু পরিবর্তনে। আমি বলেছি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা। এক্ষেত্রে একটি তথ্য অনুসারে জানি যে বর্তমানে 30টি দূষিত শহরের মধ্যে 22টি শহরই রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, অর্থাৎ এক্ষেত্রে এবং এই ঘটনাটি হয়েছে সম্প্রতি, অর্থাৎ যখন ভারত শিল্প কেন্দ্রিক দিকে নিজেদের উন্নত করলো তখন হচ্ছে গিয়ে তারা দূষিত হয়ে যাচ্ছে এবং তাদের শহর দূষিত হয়ে যাচ্ছে এবং যার ফলে প্রভাব পড়ছে গিয়ে আমাদের জলবায়ুতে। এক্ষেত্রে টিআইবির তথ্য মতে বর্তমানে ক্লাইমেট অ্যাকশন অর্থাৎ স্কুল শিক্ষার্থীদের পরিচালিত ফ্রাইডেজ ফর ফিউচারের উদ্যোগে একটি উদ্যোগ নেওয়া হয়েছে 25শে সেপ্টেম্বর হতে। আমরা জানি ক্লাইমেট অ্যাকশন, এক্ষেত্রে তারা মূলত বিভিন্ন দাবির মধ্যে প্রধানভাবে এই যে উন্নত দেশসমূহের উদাসীনতা, অর্থাৎ তারা যে আমাদের এই তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমাদের এই জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ে ভূমিকা রাখছেন, তারা এর বিরুদ্ধে জোর দাবি জানিয়েছেন। এক্ষেত্রে টিআইবি পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন যে জলবায়ু পরিবর্তনের
তাই আমি বলতে চাচ্ছি যে এই সংসদে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনাই জলবায়ু পরিবর্তন ও বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে বিবেচিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে যে আপনাকে। এ পর্যায়ে আমি হচ্ছে যে বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা। স্পিকার শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। শুরু করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই ছায়া সংসদে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনাই জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। যুক্তিযুক্ত কারণে এর সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমার বিজ্ঞ প্রধানমন্ত্রী একটি সুস্পষ্ট সংজ্ঞায়ন দিয়ে গেলেও তাদের সংজ্ঞায়নের মধ্যে আমরা একটি গাফিলতি খুঁজে পেয়েছি, অর্থাৎ তিনি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের উপযুক্ত কোনো সংজ্ঞায়ন প্রদান করেননি মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমরা জলবায়ু পরিবর্তনকে ধরে নিচ্ছি জলবায়ুর যে ইতিবাচক অবস্থা, জলবায়ুর যে প্রকৃতি সহিষ্ণু, মানুষ সহিষ্ণু কিংবা প্রাণী সহিষ্ণু যে অবস্থা, সেই অবস্থার নেতিবাচক পরিবর্তন। আমরা পরিবেশ বিপর্যয় হিসেবে পরিবেশ বিপর্যয়কে ধরে নিচ্ছি পরিবেশেরও যে ইতিবাচক অবস্থা তার সর্বস্তরে পরিবর্তন মাননীয় স্পিকার। তা হতে পারে নদী ভরাট থেকে শুরু করে উচ্চবিলাসী মানুষের কারণে আমাদের ওজোন স্তরের ক্ষয়, প্রত্যেকটি ক্ষেত্রকেই আমরা পরিবেশ বিপর্যয় অন্তর্ভুক্ত করছি মাননীয় স্পিকার। আমাদের বিরোধিতার জায়গাটি আমি আরো একবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে সর্বজনীন অসচেতনতা। মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রীও কিন্তু তাদের সংজ্ঞায়নে বলে গেছেন যে অর্থনীতি ঠিক রাখতে তাদের উন্নত বিশ্বের অসচেতনমূলক কাজই হচ্ছে আমাদের কারণ। মাননীয় স্পিকার, আমরাও বলছি অবশ্যই উন্নত বিশ্বের উদাসীনতা কিংবা বাণিজ্য কেন্দ্রিক ভাবনা একটি কারণ, কিন্তু তবে মোটেই এটি প্রধান কারণ নয় মাননীয় স্পিকার। আজকে আমরা একটু সুনির্দিষ্ট মানদণ্ড দিয়ে যাচ্ছি যার ভিত্তিতে আমরা প্রমাণ করব যে সর্বজনীন অসচেতনতাই প্রধান কারণ, বাকি সব গৌণ গৌণ গৌণ। মাননীয় স্পিকার, প্রথম মানদণ্ডটি হচ্ছে নেতৃত্ব নির্বাচনে অসচেতনতা মাননীয় স্পিকার। দ্বিতীয়, পরিবেশ সম্পর্কে অসচেতনতা। তৃতীয়, পরিবেশ অধিকার আদায়ে অসচেতনতা। চতুর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে অসচেতনতা। পঞ্চম, যুব সমাজের অসম্পৃক্ততা। ষষ্ঠম, আইন প্রয়োগ ও তার বাস্তবায়নে অসচেতনতা। মাননীয় স্পিকার, আমরা প্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি, আজকে উন্নত বিশ্ব কাদের দ্বারা চালিত হচ্ছে মাননীয় স্পিকার? আজকে ট্রাম্পের কথা আমরা প্রথমেই মনে করতে পারি মাননীয় স্পিকার। আমার বিজ্ঞ প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে গেলেন আজকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কার্বন নিঃসরণের কথা মাননীয় স্পিকার। আমি সেখান থেকেই আমাদের নির্বাচিত, আমাদের জনগণের নির্বাচিত, অর্থাৎ যুক্তরাষ্ট্রের জনগণের কর্তৃক নির্বাচিত, অসচেতন ভাবে নির্বাচিত একজন নেতা ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের কথা। তিনি বলছেন জলবায়ু পরিবর্তন হচ্ছে বিজ্ঞান ভিত্তিক মনস্তাত্ত্বিক একটি কাল্পনিক ধারণা মাননীয় স্পিকার, যার কোনো ভিত্তিই নাকি নাই। তা অনেক পূর্বকাল থেকেও চলে আসছে এবং এখনো চলছে মাননীয় স্পিকার। এই যে একটি উদাসীনতা, এই উদাসীনতা তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এখন তারা বলবেন এটা তো উন্নত বিশ্বের উদাসীনতা, হয়তো উন্নত বিশ্বের অসচেতনতা। মাননীয় স্পিকার, ডোনাল্ড ট্রাম্প তার চেয়ারে গিয়ে বসতে পারলো কিভাবে মাননীয় স্পিকার? তার মতো একজন অযোগ্য নেতৃত্ব আমরা কিভাবে নির্বাচিত করেছি মাননীয় স্পিকার? এক্ষেত্রেই ছাপ পড়ে আমাদের অসচেতনতার মাননীয় স্পিকার। আমরা তো অবশ্যই শিল্প কেন্দ্রিক বাণিজ্য কেন্দ্রিক ভাবনা ভাববো, না হলে এই পৃথিবী উন্নত হবে কিভাবে মাননীয় স্পিকার? আমাদের গ্রিন কেমিস্ট্রি রুল গুলো ফলো করতে হবে মাননীয় স্পিকার। আমরা সবুজ বনায়ন দিয়েও তো শিল্প কারখানা উৎপাদন করতে পারি মাননীয় স্পিকার। আমরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে পারি মাননীয় স্পিকার, কিন্তু সেজন্য প্রয়োজন সচেতনতা। অবশ্যই আমরা শিল্প কেন্দ্রিক বাণিজ্য কেন্দ্রিক ভাবনা ভাববো, কিন্তু তবে মোটেই অসচেতন ভাবে নয় মাননীয় স্পিকার। কিন্তু সেটা ভাবা সম্ভব কখন মাননীয় স্পিকার? সর্বস্তরে সচেতনতার প্রয়োজন মাননীয় স্পিকার। আজকে উন্নত বিশ্ব যতটা না সচেতন, তার থেকে মাননীয় স্পিকার লক্ষ্য করুন ভারতের মতো দেশ, আমাদের মধ্যে দেশের মতো দেশ মাননীয় স্পিকার, ভারতকে তারা উন্নত বিশ্ব ধরেছে, কিন্তু আমাদের দেশে সেখানে অপরিকল্পিত ভাবে ইটভাটা থেকে শুরু করে মাননীয় স্পিকার বুড়িগঙ্গার পাশে হওয়া ট্যানারি থেকে শুরু করে সর্বস্তরে আমাদের শিল্প কারখানাগুলো আজকে অনিয়ন্ত্রণ যোগ্য হয়ে উঠছে মাননীয় স্পিকার, যেগুলো এই পরিবেশকে ধ্বংস করছে। আমরা তৃতীয় বিশ্ব নিজেদের ধ্বংসের জন্য নিজেরা দায়ী মাননীয় স্পিকার। এরপর যদি আসি যুব সম্প্রসারণের অসম্পৃক্ততা, আপনারা বলবেন যে ফ্রাইডেস ফর ফিউচারের মতো কাজ কিংবা গ্রেটা থার্ডবার্গ, তারা প্রত্যেকেই একজন যুবক যুবতী মাননীয় স্পিকার, কিন্তু তার সংখ্যা কতটুকু মাননীয় স্পিকার? আমরা এই পৃথিবীর অধিকাংশ প্রায় 25% হচ্ছে যুবক যুবতী বর্তমান সময়, এবং এই ডেমোক্রেটিক্যাল এভিডেন্সের সময় যুবক যুবতীদের সম্পৃক্ততা সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু মাননীয় স্পিকার, দুর্ভাগ্যজনক হলেও সত্যি খুব কম সংখ্যক গ্রেটা থ্রেডবার্গে আমাদের সামনে বেরিয়ে আসছে, খুব কম সংখ্যক অরণ্য আমাদের সামনে আত্মপ্রকাশ করছে মাননীয় স্পিকার। আমাদের সকলকে সম্পৃক্ত করতে হবে, সার্বজনীন সচেতনতা করে তুলতে হবে, তবেই আমাদের যথাযথ নেতৃত্ব অর্জন করতে পারবো, যথাযথ উদ্যোগ অর্জন করতে পারবো মাননীয় স্পিকার। উন্নত বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমরা আগে যোগ্য হিসেবে গড়ে তুলি, তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করি, তখন তারা শিল্প কেন্দ্রিক ভাবনা ভাববে, সার্বিক ভাবনা ভাববে। মাননীয় স্পিকার, 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছে মাননীয় স্পিকার। অর্থাৎ সার্বিকভাবে সচেতন না হলে কোনো দেশ কিংবা কোনো জাতি কিংবা কোনো গোষ্ঠীকে আলাদাভাবে দোষারোপ করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। অতএব এই প্রস্তাবটি সংসদ থেকে দিতে না হয় তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। এ পর্যায়ে আমি আহ্বান জানাবো সরকারি দলীয় মাননীয়
পরিবেশ ও বন মন্ত্রী জনাব জান্নাতুল মাওয়া জুহা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি হচ্ছে, এই সংসদ মনে করে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনাই জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। অন্যান্য বিভিন্ন কারণের মধ্যে আমরা উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্যিক ভাবনাকে প্রধান বলে দাবি করছি। কোন কোন দিক থেকে পরিবর্তন আসছে, কেন এবং কিভাবে দাবি করছি তা যথাযথ যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব। শিল্পোন্নত দেশ বলতে মূলত বোঝায় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বেশি তাদের, আর এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানেই হলো বিভিন্ন প্রকার শিল্প কারখানা তৈরি। প্রত্যক্ষভাবে দেখলে এগুলো মানুষের কষ্ট লাঘবের জন্য মনে হয়, কিন্তু আসলে পরোক্ষভাবে দেখতে গেলে, একটু গভীর চিন্তা করতে গেলে বোঝা যায় যে এটা মোটেই মানুষের কষ্ট লাঘবের জন্য নয়, বরং এর পিছনে রয়েছে বাণিজ্যিক উদ্দেশ্য এবং করছে সেটা পরিবেশের মারাত্মক ক্ষতি। একটা ছোট্ট উদাহরণ থেকে বোঝা যায় মাননীয় স্পিকার। উদাহরণ নিয়ে আসলাম এয়ার কন্ডিশনিং সিস্টেমের। সেখানে দেখা যায় আমেরিকার গড় তাপমাত্রা 8.55 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু তারা বাজারজাতকরণ করে যাচ্ছে এয়ার কন্ডিশনিং এর মূল কারণ কি শুধুই মানুষের কষ্ট লাঘবের জন্য? আর তাও মানতাম যদি পরিবেশের কোনো ক্ষতি না করতো। আমরা জানি এয়ার কন্ডিশনিং সিস্টেম যেখানে চলে তার আশেপাশের আবহাওয়া অত্যন্ত গরম হয়ে যায়, এবং যে এলাকায় বেশি পরিমাণের এসি চলে তার সেই এলাকার বায়ুমণ্ডল বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে চলে আসছি হাই রাইজিং ফ্ল্যাট নির্মাণে। এক্ষেত্রে জায়গা কিছুটা সাশ্রয় হলো ভূ অভ্যন্তরণের পানি অপসারণ করার কারণে ভূমিগুলো নিচু হয়ে যাচ্ছে, যার জন্য বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে আমাদের বারবার। এরপরে আসছে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত কারখানা নির্মাণে, যার বর্জ্য পদার্থ অর্থাৎ কেমিক্যাল দ্রব্য, রাসায়নিক পদার্থগুলো ফেলা হচ্ছে সমুদ্রে। এবং সেখানে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত বলতে শিল্পোন্নত রাষ্ট্রগুলো যদি নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করত তাহলে হয়তো ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হতো। কিন্তু এরই প্রেক্ষিতে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়, যার উপজীব্য ছিল বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন তুলে নেন। কারণ আমাদের বিরোধী দলীয় নেতা বলে গেছেন যে জনগণের উদাসীনতার কারণে একজন অযোগ্য নেতা তিনি জায়গা করে নিয়েছেন সংসদে, যে কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। কিন্তু যখন মানুষ অসচেতন, যখন মানুষ দেখেও না দেখার ভান করে, যখন তারা উদাসীন হয়ে যায় নিজেদের রাষ্ট্রীয় স্বার্থের কারণে, তখন সেখানে সচেতনতা আর অসচেতনতার প্রশ্ন তো কখনোই আসতে পারে না। কারণ তাদের ব্যাপক আয়ের মাধ্যম এবং যার মাধ্যমে তারা সারা বিশ্বে আধিপত্য বিস্তার করে আসছে, তার পরিবর্তন আনাটা নিশ্চয়ই তাদের জন্য মানে তারা কখনোই নিশ্চয়ই রাজি হবে না এর জন্য। এরপরে যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে রাশিয়া, যাদের গড় তাপমাত্রা 5.35 ডিগ্রি সেন্টিগ্রেড। সেক্ষেত্রে তারা ক্লোরোফ্লোরো কার্বন উৎপন্ন তো করছেই বিশাল পরিমাণে, এবং গ্রিন হাউস গ্যাসের বেশি উৎপন্ন করছে, যার ইফেক্টে তাদের বিশাল বিশাল পর্বতমালার উপরে যে বরফ জমে আছে সেগুলো গলতে খুব বেশি সাহায্য করছে, এবং যার ফলে তাদের দেশের খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও ক্ষয়ক্ষতি হচ্ছে বাংলাদেশ, মালদ্বীপের মতো নিচু ভূমির দেশগুলোতে, যার জন্য তাদের মোটেই মাথা ব্যথা নেই। এখানে কি সচেতনতাকে কতটুকু দায়ী করবেন, যেখানে রাষ্ট্রীয় স্বার্থ জড়িত আছে এই বাণিজ্যিক ক্ষেত্রে। এরপরে আসি যুক্তরাজ্যের কথা, যার রাজধানীকে বলা হয় দি বিগ স্মোক। সেখানে একবার প্রথমবারের মতো 24 ঘন্টা কয়লা পোড়ানো ব্যতীত তারা কাটিয়েছেন, যেটাকে খুব বেশিভাবে সেলিব্রেট করা হয়েছে। এরপরে আসছি বিভিন্ন ধরনের কোম্পানি যারা খুব বেশি পরিমাণে কার্বন নিঃসরণ করছে। অতিরিক্ত সময় চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার, তাই আমি এবং বলতে চাই এই সংসদে আজকের এই যে প্রস্তাবটি সেটি গৃহীত হোক, তার জোরদার দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ পর্যায়ে আমি আহ্বান জানাবো মাননীয় হচ্ছে বিরোধী দলীয় হচ্ছে যে উপনেতা কে তার বক্তব্য প্রদানের জন্য। নোমানের পয়েন্ট অফ অর্ডার ছিল, নোমানের পয়েন্ট অফ অর্ডারটা হচ্ছে যে বক্তব্যের মধ্যে দিলে আমার ভালো হইতো নোমান,
আমরা আশা করি হচ্ছে যে বিতার্কিকদের যতটা সম্ভব হচ্ছে যে মানে স্ক্রিনে রাখার চেষ্টা করি একটু। আমরা প্রয়োজনে মানে ইয়ের বাইরে থাকি, বিতার্কিকদের ভিতরে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, ধন্যবাদ। হচ্ছে যে এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ছায়া সংসদে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের ছায়া সংসদে আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক উপস্থিত প্রস্তাবটি হচ্ছে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। যুক্তিযুক্ত কারণে আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি। আমাদের বিরোধিতার জায়গাটি হচ্ছে সার্বিক অসচেতনতা। আমাদের দলনেতা কর্তৃক প্রদত্ত মানদণ্ড বিশ্লেষণের মাধ্যমে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, একটি সমস্যার প্রধান কারণ সবসময় একটি হতে পারে এবং এই সমস্যার ক্ষেত্রে প্রধান কারণ হচ্ছে সার্বিক অসচেতনতা। স্পিকার, একজন দরিদ্র মানুষ যদি তার খাবারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঘুরে তবে তাকে কেউ খাবার দিতে চায় না। ঠিক এইভাবেই বাংলাদেশের মতো সমুদ্র উপকূলীয় দেশগুলো অধিকার আদায় অসচেতন বলেই উন্নত রাষ্ট্রগুলো শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনায় মনোযোগ দিতে পারছে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় অর্থাৎ প্রধানমন্ত্রী সহ অন্যান্য বক্তারা বারবার বলতে চাচ্ছে এটা হচ্ছে তাদের বাণিজ্যিক উদ্দেশ্য। হ্যাঁ, আমরা স্বীকার করি যেটা বাণিজ্যিক উদ্দেশ্য, তবে আমরা যখন আমাদের অধিকার আদায়ে সচেতন হতে পারবো না তখনই তারা এটার সুযোগ পাবে। আমি উদাহরণ দিচ্ছি মাননীয় স্পিকার, আজকে পরিবেশের বিপর্যয় ও সমুদ্রগুলো দেশের কথা ভেবে সুইডেন কিশোরী গ্রেটা থানবার্গ একক প্রচেষ্টায় বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। 2018 সালে 15 বছর বয়সী গ্রেটা থানবার্গ সবে পড়তে নবম শ্রেণীতে। তীব্র তাপপ্রবাহ ও দাবানলে সুইডেনের অবস্থা ভয়াবহ। আবহাওয়ার রেকর্ড অনুসারে 2018 সাল ছিল সুইডেনের গত 262 বছরের সবচেয়ে গ্রীষ্মতম গ্রীষ্মকাল। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই প্রকৃতি এত প্রতিকূল হয়ে উঠেছে বলে শনাক্ত করেন গ্রেটা। তাই ওই বছরে 20 আগস্ট সিদ্ধান্ত নেন ক্লাসে না গিয়ে 9 সেপ্টেম্বর সাধারণ নির্বাচন পর্যন্ত আন্দোলনে বসবেন তিনি। হ্যাঁ, আজকে সুইডেনের মতো একটি দেশের মেয়ে যখন এভাবে আন্দোলনে বসতে পারছে, তাহলে বিপদগ্রস্ত বাংলাদেশে একজন কিশোর বা কিশোরী কেন বলতে পারছে না হাউ ডেয়ার ইউ? কেন তারা এই নেতাদের সামনে বলতে পারছে না? কারণটা হচ্ছে অসচেতনতা। মাননীয় স্পিকার, শুধু সমুদ্র উপকূলীয় দেশগুলো নয়, সমগ্র পৃথিবীতে পরিবেশে আন্দোলনকারী সংখ্যা কম। এ কারণে পরিবেশ বিপর্যয় রোধে আমরা এখনো সফল নেই পুরোপুরি। অর্থাৎ অধিকার আদায়ে অসচেতনতার কারণে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় ঘটছে। আমি দ্বিতীয় একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আইনের প্রণয়ন ও এটির যথাযথ ব্যবহার সম্পর্কে। মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি আমাদের পরিবেশ সংরক্ষণ নীতিমালা 1995 রয়েছে, এটি সংশোধিত রূপ 2010 রয়েছে। এখানে আমাদের পরিবেশ সম্পর্কিত অনেক আইন রয়েছে, কিন্তু আমরা কি এটিকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করছি? না মাননীয় স্পিকার, আমরা এক্ষেত্রে সম্পূর্ণরূপে অসচেতন। আমি এটা একটি উদাহরণের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা 7 সেপ্টেম্বর 2006 10 নম্বরের উপরিধি 1-এ বলা হয়েছে, বনভোজনে যাওয়ার সময় বা ফিরিয়ে আসিবার পথে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। এবং এই নীতিমালার আরেকটি পয়েন্ট 17 নম্বর বলা হয়েছে, 10 নম্বরের অধীনে যে পয়েন্টগুলো রয়েছে এগুলোতে দোষী সাব্যস্ত হলে তিনি প্রথম অপরাধের জন্য অনধিক 1 মাস কারাদণ্ড ও অনধিক 5,000 টাকা অথবা দণ্ডে দণ্ডিত হইবে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বিচার কার্য সম্পর্কে এবং এই আইন সম্পর্কে আমরা অধিকাংশ জানি না, এবং যারা জানি তারাও কিন্তু এটা মানছি না। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের অসচেতনতার কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে। আমাদের অসচেতনতার কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে। আবার এই যে বাণিজ্যিক উদ্দেশ্যের কারণে আমাদের উন্নত বিশ্বগুলো শিল্প বাণিজ্য কেন্দ্রিক ভাবনা হচ্ছে, তার কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে। কিন্তু এই দুই পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে মিলটা হচ্ছে এই দুই ক্ষেত্রে সার্বিক অসচেতনতার কারণে হয়েছে। তাই আমি বারবার এই কথাই বোঝাতে চাচ্ছি যে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রিক ভাবনা নয়, সার্বিক অসচেতনতাই জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। ধন্যবাদ সবাইকে। পয়েন্ট অফ ইনফরমেশন নিচ্ছে না, শেষ পয়েন্ট অফ ইনফরমেশন নেওয়া হয় না। ধন্যবাদ। হচ্ছে যে আমরা এই পর্যায়ে এসে হচ্ছে যে সরকার দল যেভাবে বলছে যে আসলে পরিবেশটা যে দূষণ হচ্ছে এবং পরিবেশ ওয়ার্ল্ড টেম্পারেচার যেটা বেড়ে গেছে, এর কারণ হচ্ছে যে সরকার দল বলছে যে উন্নত বিশ্বের কারণে হচ্ছে আসলে এই সমস্যাটা হচ্ছে। পক্ষান্তরে বিরোধী দল বলছে যে আসলে এটা আমাদের সার্বজনীন একটা দায়িত্ব এবং সবার কাছে এটা আসলে পরিস্ফুটিত হয় না বলে আসলে এই পরিবেশ দূষণ। এবং একসময় যে প্রোগ্রামটি আয়োজন করছে অত্যন্ত ধন্যবাদ তাদেরকে যে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করছে। বর্তমান পরিবেশের উপর আমরা যেরকম অত্যাচার করছি, পরিবেশে মানুষের উপরে খুব অত্যাচার চলছে, এই কারণে রোদের মধ্যে বৃষ্টি আমরা অনেক পানিও দেখতে পাই। যাই হোক, আমরা হচ্ছে যে
গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তার কাছে যাব, সরকার দলীয় সংসদ সদস্য মুনিম শাহরিয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই ছায়া সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি ছিল, এই সংসদ মনে করে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনাই জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। মাননীয় স্পিকার, আমার দলের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী বিষয়টিকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছেন এবং আমিও যথাযথ যুক্তিযুক্ত কারণে এর পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, বর্তমান সময়ে সব থেকে আলোচিত এবং সমালোচিত বিষয়টি হচ্ছে এই জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়। মাননীয় স্পিকার, এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, তৃতীয় বিশ্বের জনগণ। এর দায় কে, কারণ কি? মাননীয় স্পিকার, আমি এবং আমার দল মনে করি যে আজকে আমাদের এই বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনাই হচ্ছে এর জন্য দায়ী। মাননীয় স্পিকার, আজকে যদি আপনি দেখেন যে আজকে যে উন্নত বিশ্বের যে নেতারা, তাদের আত্মকেন্দ্রিক ভাবনার জন্যই কিন্তু আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেছেন যে নির্বাচনের কথা, ডোনাল্ড ট্রাম্প কিভাবে আসলো। মাননীয় স্পিকার, আপনি যদি দেখেন বা আমরা যদি দেখি যে বিশ্বের যত উন্নয়নশীল দেশ রয়েছে বা উন্নত রাষ্ট্র রয়েছে যারা আসলে এই পরিবেশ দূষণের জন্য দায়ী, অর্থাৎ যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, হ্যাঁ, ভারত, অর্থাৎ এদের নির্বাচনের ক্ষেত্রে তারা কি করবে? তারাও কি অসচেতন ভাবে নির্বাচন হয়েছে? মাননীয় স্পিকার, আজকে তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে আসলো। প্রধানমন্ত্রী পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করুন। উল্লেখ করো মাননীয় স্পিকার। উল্লেখ করবো পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। সংসদ সদস্য মাইক অফ করে নোমানকে ফলোর দাও। মাননীয় স্পিকার, তাদের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে তার প্রস্তাব এবং সংজ্ঞায়নে উন্নত বিশ্বকে ইন্ডিকেট করে গেছেন, কিন্তু আমার বিজ্ঞ মন্ত্রী এসে উন্নয়নশীল দেশ বা উন্নত বিশ্ব দুইটিকে পাশাপাশি অবস্থান করেছে, অর্থাৎ তারা উন্নত বিশ্ব এবং উন্নয়নশীল দুটোকে একত্রিত করেছেন, যেখানে কিনা তাদের মন্ত্রী স্পেসিফিক নির্দিষ্টভাবে উন্নত বিশ্ব বলে গেছেন, অর্থাৎ তাদের দলীয় অবস্থানের মধ্যে সাংঘর্ষিকতা বিদ্যমান। ধন্যবাদ। আত্মপক্ষের সমর্থন চাচ্ছি স্পিকার। আত্মপক্ষ সমর্থনের সুযোগ চাচ্ছি। জি জি জি, মাননীয় স্পিকার, এখানে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্পেসিফিক ভাবে মাননীয় মন্ত্রী আপনাকে ফলোর দেওয়া হয়নি। মাননীয় সংসদ সদস্য আত্মপক্ষের সমর্থন চাচ্ছে মাননীয় স্পিকার। এখানে আমি বলতে চেয়েছি যে উন্নত রাষ্ট্র, অর্থাৎ এখানে আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি নিশ্চয়ই উন্নয়নশীল রাষ্ট্র না, স্লিপ অফ টাং হতেই পারে। এটা আমার আত্মপক্ষের সমর্থন। আমি এই জন্য আমি উন্নত রাষ্ট্রের কথাই বলেছি সাথে সাথে। তো আমার মনে হয় এটা আমার বিজ্ঞ প্রতিপক্ষ বুঝবেন। তো আমি এর জন্য উদাহরণ দিয়েছি যে রাষ্ট্রগুলোর, যে যাতে তিনি বুঝতে পারেন। সো আমি মনে করি যে এটা আসলে তিনি বুঝবেন। এবং ধন্যবাদ মাননীয় স্পিকার। যাই হোক, আমি আমার বক্তব্য ফিরে আসছি। যেহেতু আসলে উন্নত দেশ এবং তোমরা স্পেসিফিক্যালি সার্বজনীন বলছো এবং এই জায়গাটা দিয়ে একটু কন্ট্রাডিক্টরি, কিন্তু আমি পয়েন্ট অফ অর্ডারটি নিলাম না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্যে ফিরে আসছি। মাননীয় স্পিকার, আপনারা সবাই জানেন যে বিশেষ করে জাতিসংঘ বিভিন্ন চুক্তির মাধ্যমে এই জলবায়ু পরিবর্তনটাকে সীমিত করতে চান, কিন্তু মাননীয় স্পিকার আমরা দেখতে পাচ্ছি যত বড় বড় দেশ রয়েছে, অর্থাৎ বিশ্বের উন্নত দেশগুলো রয়েছে, তারা কিন্তু চুক্তিতে আসতে চাচ্ছে না। মাননীয় স্পিকার, আমি কিয়োটো চুক্তির কথা বলতে চাচ্ছি। এখানে কিয়োটো চুক্তির বিশ্বের যে 10টা দেশের কথা বলা হয়েছে, এই 10টা দেশই কিন্তু উন্নত দেশ। কেন তারা এই উন্নত দেশকে এই আওতাভুক্ত করলো? তারা বলছে মানুষের সচেতনতা। আজকে আমি গ্রেটা থুনবার্গের কথা বলছি, তিনি সচেতন হয়েছেন, অথচ এই যুক্তরাষ্ট্রের যে মন্ত্রী একজন, তিনি গ্রেটা থুনবার্গকে অযোগ্য এবং বোকা বলে আখ্যায়িত করেছেন। মাননীয় স্পিকার, আজকে যদি তিনি আগায় আসতেন, আজকে যদি তিনি যদি এগিয়ে আসতেন, তাহলে দেখা যেত যে আজকে বিশ্বব্যাপী জিনিসটা কিন্তু আরো স্প্রেড হতো, আরো ছড়িয়ে যেত। তাহলে দেখা যেত যে জলবায়ু পরিবর্তনের জন্য আমরা বেশি সচেতন হতে পারতাম। দেখা যাচ্ছে যে এজন্য কিন্তু আসলে দায়ী আমাদের উন্নত রাষ্ট্রগুলোই। তো মাননীয় স্পিকার, আজকে এই উন্নত রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, তাদের বাণিজ্যের মূল চালিকা শক্তি হচ্ছে তেল, কয়লা এবং পেট্রোলিয়াম। মাননীয় স্পিকার, আজকে 2020 এবং শিল্প যুগ চালু হয়েছে আরো অনেক আগে। মাননীয় স্পিকার, বর্তমানে অনেক প্রযুক্তি রয়েছে, তারা চাইলে কি পারতো না যে আজকে এই তেল, কয়লা, পেট্রোলিয়াম বাদ দিয়ে প্রাকৃতিক জৈব জ্বালানিকে ব্যবহার করতে? তারা কি অল্টারনেটিভ কিছু কি পারতো না? অবশ্যই পারতো। পারেনি কেন? কারণ আজকে আমরা সবাই জানি যে বিশ্বে যার তেল আছে, যার পেট্রোলিয়াম আছে, যার কয়লা আছে, সেই রাজা। আজকে এই রাজা প্রজার মাঝখানে বাধা পড়ে গেছে আমাদের এই তৃতীয় বিশ্বের মানুষ, বাধা পড়ে গেছে আজকে আমাদের পরিবেশ, বাধা পড়ে গেছে জলবায়ু, যার ফলে এই জলবায়ু পরিবর্তন হচ্ছে। মাননীয় স্পিকার,
আজকে তারা সচেতনতার কথা বলছে। আগে আমি জানি সচেতন হতে হবে, কাদের সচেতন হবে? আজকে আমাদের বিশ্ব নেতারা যদি সচেতন হয় তাহলেই দেখা যাবে যে এটা আমরা সমাধান করতে পারছি। মাননীয় স্পিকার, জলবায়ু কিন্তু একটা বৈশ্বিক একটা ব্যাপার, অর্থাৎ এটাকে বিশ্ব নেতাদেরকে এগিয়ে আসতে হবে। এই বৈশ্বিক পরিবর্তনকে রোধ করার জন্য বিশ্ব নেতারাই পারবে এই পরিবেশ দূষণকে রোধ করতে। সো আমি আমাদের এই উত্থাপিত বিষয়টি ছিল যে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনা, অর্থাৎ এই উন্নত বিশ্বের যে শিল্প বাণিজ্য কেন্দ্রিক ভাবনা, অর্থাৎ এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যদি আজকে তাদের আত্মকেন্দ্রিক ভাবনাটাকে বাদ দেয় এবং আমাদের কথা চিন্তা করে, জলবায়ুর কথা চিন্তা করে, যদি তারা আজকে উন্নত প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ আজকে যদি জৈব জ্বালানি বা জৈব প্রযুক্তি বা জীব প্রযুক্তি ব্যবহার করে যদি আজকে তারা তাদের বাণিজ্যের মূল চালিকা শক্তি নির্ভর করতে, মানে চালিকা শক্তি চেঞ্জ করতে পারে, তাহলে আমার মনে হয় যে আজকে বিশ্বের জলবায়ু পরিবর্তন তেমন একটা হবে না। মাননীয় স্পিকার, আজকে আমরা সবাই জানি যে বিশ্বের যত বড় বড় তেল কোম্পানি রয়েছে, যে পেট্রোলিয়াম কোম্পানি গুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরামকো, সিনোপেক, চীনা ন্যাশনাল পেট্রোলিয়াম, লুক অয়েল, টোটাল ও এনি, এইসব কলকারখানা যেখানে রয়েছে তারা কিন্তু সবাই একটা উন্নত রাষ্ট্র। এবং আমি মনে করি যদি উন্নত রাষ্ট্রের নেতারা যদি একটু সচেতন হতো, উন্নত রাষ্ট্রের নেতারা যদি এগিয়ে আসতো, তাহলে আমার মনে হয় যে আজকে আমার এই জিনিসটাকে আমরা বন্ধ করতে পারতাম। মাননীয় স্পিকার, আমি 20 সেকেন্ড সময় এক্সট্রা চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমার দ্বিতীয় বক্তা বলে গেছেন যে ইউকে কে বলা হয় বিগ স্মোক, কিন্তু মাননীয় স্পিকার এটা এখন সংসদ সদস্য মেহেরিন আলম আনিকাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে সংসদ সদস্য মেহেরিন আলম আনিকা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান ছায়া সংসদে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে এই ছায়া সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। মাননীয় স্পিকার, আজকে আমি এবং আমার দল সম্পূর্ণভাবে এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আজকে আমি আমার দলের সংসদ সদস্য হিসেবে এই প্রস্তাবের বিরোধিতা দাঁড়িয়ে এর যুক্তি খণ্ডন করবো, বিশ্লেষণ করবো এবং সর্বশেষ একটি সারসংক্ষেপের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব যে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার কোনো দাবি রাখে না। মাননীয় স্পিকার, আজকে আমার প্রথম মানদণ্ডটি হচ্ছে পরিবেশ সম্পর্কে অসচেতনতা। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন পরিবেশ সম্পর্কে অসচেতনতা কি। মাননীয় স্পিকার, পরিবেশ সম্পর্কে জানতে চাওয়ার ইচ্ছাটা মূলত হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতনতা। যেমন ধরুন, আপনি পরিবেশের জন্য কোনটি হুমকি স্বরূপ, পরিবেশের কিসের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট বা কি, জলবায়ু পরিবর্তন হবে কি, এ সম্পর্কে ধারণা আছে এমন মানুষ খুব কমই আছে। মাননীয় স্পিকার, অনেকেরই এ সম্পর্কে সঠিক ধারণা নেই। মাননীয় স্পিকার, বাংলাদেশের কথাই আপনি চিন্তা করুন, আপনি প্রায় 10 বছর আগে খবর নেন, তখন দেখতে পাবেন মানুষদের পাকা পায়খানা তৈরি করার জন্য তাদেরকে সচেতন করা হতো। মাননীয় স্পিকার, তখন আমাদের সচেতনতা কোন পর্যায়ে ছিল? মাননীয় স্পিকার, মানুষ আজকে এখনো উন্মুক্ত ভাবে তার বাড়ির পাইপলাইন দিয়ে খাল, বিল কিংবা নদীর মধ্যে তাদের বর্জ্য অপসারণ করছে। মাননীয় স্পিকার, এ সকল ক্ষেত্রে কি উন্নত বিশ্ব দায়ী? আমাদের খাল ভরাট কিংবা নিজের স্বার্থ হাসিলের জন্য পুকুর ভরাটের মতো বিষয়গুলোর যে ক্ষেত্র, সেগুলোকে মাননীয় স্পিকার উন্নত বিশ্বের জন্য দায়ী? অবশ্যই নয়। মাননীয় স্পিকার, অসচেতনতা যে শুধু দায়ী সেটি বললে চলছে না, এর পিছনে আরো একটি দায়ী, সেটি হচ্ছে আমাদের পরিবেশগত জ্ঞানে অদক্ষতা কিংবা পরিবেশগত জ্ঞানে অপ্রতুলতা। মাননীয় স্পিকার, এটিও কিন্তু আসছে অযত্র অসচেতনতা থেকে। মাননীয় স্পিকার, আমাদের পাঠ্যপুস্তক সহ সার্বিক বিষয়ে পরিবেশ সম্পর্কে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি আমাদের পরিবেশ সম্পর্কে যতটুকু জ্ঞান থাকা দরকার, তার অনেক জ্ঞানে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে না। মাননীয় স্পিকার, পরিবেশ বিপর্যয় কিংবা পরিবেশ দূষণ করার জন্য অধিক ক্ষেত্রেই আমরা দায়ী। মাননীয় স্পিকার, আমরা তৃতীয় বিশ্বের মানুষ হয়েও কিছুটা ক্ষেত্রে উন্নত বিশ্বের এই বাজে কাজ, অর্থাৎ পরিবেশ দূষণের জন্য আমরাই দায়ী। মাননীয় স্পিকার, আমরা নিরবিচ্ছিন্ন ভাবে পরিবেশকে দূষণ করছি। এর উদাহরণ হচ্ছে আমাদের বুড়িগঙ্গা, আর উদাহরণ হচ্ছে আমাদের কীর্তনখোলা। এছাড়াও হাজারো খাল, হাজারো বিল রয়েছে এর উদাহরণ। মাননীয় স্পিকার, এগুলো হচ্ছে শুধুমাত্র পরিবেশগত জ্ঞান কিংবা পরিবেশ সম্পর্কে অসচেতনতার কারণে। মাননীয় স্পিকার, আমার দ্বিতীয় মানদণ্ডটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিগত ব্যবহারে অসচেতনতা। মাননীয় স্পিকার, আমরা যানবাহনের কালো ধোঁয়ার কথাই বলি কিংবা কলকারখানার কালো ধোঁয়ার কথাই বলি, সেগুলো কিন্তু হচ্ছে প্রযুক্তি থেকে, কিন্তু সেগুলিকে আমরা বৈজ্ঞানিক উপায়ে আমরা প্রকৃতির সহনীয়, প্রকৃতির সহনশীল কিংবা প্রকৃতির সাথে মিথস্ক্রিয়া করতে পারি। মাননীয় স্পিকার, আমাদের
প্রযুক্তিকে পরিবেশ বান্ধব করে তুলতে পারি মাননীয় স্পিকার, কিন্তু আসলে আমাদের অসচেতনতার কারণে আমরা সেটা করে তুলতে পারছি না মাননীয় স্পিকার। এটাই আমাদের মূল কারণ মাননীয় স্পিকার। আমরা রাস্তাঘাটে চলাচলের সময় বিভিন্ন ধরনের খোসা কিংবা প্যাকেট ফেলে থাকি মাননীয় স্পিকার। নদী পথে বা পানি পথে চলার সময় বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য অপসারণ করে থাকি নদীতে। এর ফলে দূষিত হচ্ছে আমাদের পানি, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পরিবেশ মাননীয় স্পিকার। এর সবগুলোই হচ্ছে কিন্তু অসচেতনতার কারণে। আমরা কিছু কিছু ক্ষেত্রে শিক্ষিত হয়েও অশিক্ষিততার মধ্যে থেকে যাচ্ছি শুধুমাত্র আমাদের অসচেতনতার কারণে। মাননীয় স্পিকার, এবার আমি আমার শাসনক্ষেপে যাচ্ছি। আজকে আবার প্রথম মানদণ্ড থেকে ষষ্ঠ মানদণ্ডের মতো লক্ষ্য করি মাননীয় স্পিকার। আমার প্রথম মানদণ্ড হচ্ছে নেতৃত্ব নির্বাচনে অসচেতনতা, দ্বিতীয় মানদণ্ডটি হচ্ছে পরিবেশ সম্পর্কে অসচেতনতা, এরপর হচ্ছে পরিবেশ অধিকার আদায়ে অসচেতনতা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে অসচেতনতা, যুব সমাজের অসম্পৃক্ততা, এবং সেই ষষ্ঠ মানদণ্ডটি হচ্ছে আইন প্রয়োগ ও বাস্তবায়নে অসচেতনতা। মাননীয় স্পিকার, এই সার্বিক বিষয়ে একটি মূল যে বিষয়টা তুলে ধরছে সেটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব, আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের পরিবেশকে বাঁচানো, সে সম্পর্কে জানা, আর সেটা থেকে পিছিয়ে রাখছে আমাদের অসচেতনতা। অর্থাৎ প্রথম কারণ উন্নত বিশ্বের এই যে শিল্প বাণিজ্য কেন্দ্রিক ভাবনা, বাণিজ্য কেন্দ্রিক ভাবনার পিছনে দায়ী হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে আমাদের মূলত অসচেতনতা। তাই আমি চাচ্ছি এই বিষয়টি আজকের আমাদের সংস্থাতে উত্থাপিত না হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ হচ্ছে যে আনিকাকে, এবং এরই মাধ্যমে আমাদের পর্ব হচ্ছে যে গঠনমূলক পর্ব শেষ হলো। হচ্ছে যে আমরা হচ্ছে যে এবার যুক্তি খণ্ডন পর্বে যাব, এবং হচ্ছে যুক্তি খণ্ডন পর্বে প্রথমেই আমি হচ্ছে যে ফ্লোর দিব হচ্ছে যে মাননীয় বিরোধী দলীয় নেতা আব্দুল্লাহ আল নোমান। মাননীয় স্পিকার, শোনা যাচ্ছে আমাকে? জি, মাননীয় বিরোধী দলীয় প্রদান করার জন্য মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ছিল উন্নত বিশ্বের শিল্প বাণিজ্য কেন্দ্রিক ভাবনাই জলবায়ু পরিবর্তনের পরিবেশের বিপর্যয়ের প্রধান কারণ। মাননীয় স্পিকার, আফসোসটা সেই সংজ্ঞায়ন থেকে শুরু হয়েছিল, সেখানে উপযুক্ত সংজ্ঞায়ন তো পাইনি। এরপরে আসি মানদণ্ডের কথায় মাননীয় স্পিকার। একবার উদাসীনতা কিংবা একবার শিল্প কেন্দ্রিক ভাবনা। মাননীয় স্পিকার, আমরা আমাদের বক্তব্যে সব প্রথম থেকেই বলে এসেছি যে অবশ্যই শিল্প কেন্দ্রিক ভাবনা আমরা ভাববো, কিন্তু তাদের কাছ থেকে কোনোভাবেই উত্তর আমাদের সেই সাপেক্ষে তাদের উত্তর পাইনি যে কেন আমরা শিল্প কেন্দ্রিক ভাবনা থেকে দূরে থাকবো। প্রকৃতিকে বাঁচিয়েও তো শিল্প কেন্দ্রিক ভাবনা থাকা যায় মাননীয় স্পিকার। এবার আসি আমাদের বিজ্ঞ মন্ত্রীর কথায় মাননীয় স্পিকার। তিনি বললেন, তিনি আজকে মাননীয় স্পিকার একজন সচেতন নাগরিক, তিনি বলছেন যে এয়ার কন্ডিশন খারাপ, এয়ার কন্ডিশন থাকা অঞ্চলে এটি নাকি খুবই ক্ষতি করে। অবশ্যই ক্ষতি করে মাননীয় স্পিকার, আমিও সম্মত। কিন্তু মাননীয় স্পিকার, তিনি তারপরে যে কথাটি বলেছিলেন সেটি আমার জন্য বেশ দুঃখজনক ছিল। এটি কোম্পানিওয়ালারা নাকি চালায়, এর কারণ হচ্ছে তাদের লাভের জন্য। মাননীয় স্পিকার, আমি সচেতন। এখন আমি যদি একটি বিষয়, একটি প্রোডাক্ট, একটি পণ্যকে না নিতে চাই, তাহলে বিশ্বের কোনো কোম্পানির দ্বারাই সম্ভব নয় সেই অব্যবহারযোগ্য কিংবা প্রকৃতিকে হানি করে এমন একটি বিষয়কে চালনা করা। অর্থাৎ জনগণের সামগ্রিক সচেতনতা পারে এই যে আমাদের অপবস্তুর যে প্রসার এবং প্রচার, একে বন্ধ করতে মাননীয় স্পিকার। জনগণের সচেতনতা পারে শিল্প কারখানাকে বন্ধ করতে মাননীয় স্পিকার। এরপর আসি যে এই যে কষ্ট লাঘবের কথা মাননীয় স্পিকার। কষ্ট লাঘবের জন্য মাননীয় স্পিকার, আমাদের বিশ্বের বেশ কিছু দেশ বর্তমানে প্রকৃতিকে বাঁচিয়েই কষ্ট লাঘবেরও নানান পদ্ধতি তৈরি করছে মাননীয় স্পিকার। এরপর আসি, তিনি বলেছেন আজকে উঁচু বাড়ি নির্মাণের কথা। মাননীয় স্পিকার, আমার মাথায় আসে না কিভাবে শিল্প বাণিজ্য কেন্দ্রিক ভাবনার সাথে উঁচু বাড়ি নির্মাণ একটি সম্পর্কযুক্ত বিষয় মাননীয় স্পিকার। যদিও এই বিষয়টি আমার কাছে বেশ হাস্যকরই ছিল। এরপরে মাননীয় স্পিকার, তার কথার একটি পর্যায় ছিল যে আমাদের সচেতনতা দিয়ে কাজ হবে না, কেননা এই বাণিজ্যিকীকরণ অধিক এই সচেতনতার উপর দিয়ে ছাপিয়ে গিয়েছে মাননীয় স্পিকার। বাণিজ্য কার সাথে করা হয়? আমার সাথে, ভোক্তার সাথে করা হয় মাননীয় স্পিকার। ভোক্তা সমাজ সচেতন থাকলে কোনোভাবেই বাণিজ্য ভোক্তাকে ছাপিয়ে দিতে পারে না মাননীয় স্পিকার। সাংসদের কথায় আসি, তিনি বলছেন মাননীয় স্পিকার, একজন মন্ত্রী গ্রেটা থানবার্গকে বোকা বলেছেন মাননীয় স্পিকার। এখন কথা হচ্ছে ওই মন্ত্রীকে কে নির্বাচন করেছে? একজন জনগণ নির্বাচন করেছে, একটি সমষ্টিগত জনগণ নির্বাচন করেছে। তারা সচেতন হতো তবে ওরকম অযোগ্য মন্ত্রীকে তারা চেয়ারে বসাতো না, এবং সামগ্রিকভাবে তারাও মেনে নিচ্ছে আজকে অসচেতনতাই প্রধান দায়ী মাননীয় স্পিকার। এরপর আসি, তারা রাজা প্রজার খেল এবং আমাদের পেট্রোলিয়াম বাণিজ্যের কথা বিশালভাবে তুলে ধরলো মাননীয় স্পিকার। পেট্রোলিয়াম কয়েকটি দেশের আছে, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলেই যুক্তরাষ্ট্রের মতো দেশ ব্যবহার করতে পারে, কারণ তাদের তো আজকে পেট্রোলিয়াম নেই, তাদের সেটা কিনে আনতে হয় মাননীয় স্পিকার।
উন্নত দেশের অধিকাংশ দেশকেই আজকে পেট্রোলিয়াম জাত দ্রব্য কিনে আনতে হয়। সেখানে তারা যদি চায়, তারা যদি সচেতন হয়, তবে তারা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে পারে। কেবলমাত্র সৌদি নির্ভরশীলতা তৈরি করে, তাদের মধ্যপ্রাচ্য নির্ভরশীলতা তৈরি করে, এতে তাদের মধ্যপ্রাচ্য নির্ভরশীলতাও কমে, প্লাস আমাদের এই প্রকৃতিকেও বাঁচানো যায়। সেক্ষেত্রে এই রাজা পোদার খেলেরও কিছু নাই, এর মধ্যে আটকে যাওয়ার কিছু নেই। এগুলো সবই বানোয়াট এবং এই সংসদকে কেবলমাত্র ধোকা দেওয়া। মাননীয় স্পিকার, তারা আমার বিজ্ঞ সংসদের উন্নয়নশীল, উন্নত, আবার উন্নয়নশীল, এই তিনের যে ঘোজা মিলে ধোঁয়াশার মধ্যে কুয়াশা, তিনি আমাকে বুঝে নিতে বলেছেন। কিন্তু আমি দুঃখিত মাননীয় সংসদ সদস্য, আমি আপনার কথায় কিছুই বুঝতে সক্ষম হয়নি মাননীয় স্পিকার। তার সার্বিক বিষয় থেকে আমরা এটাই বুঝতে পারি যে আজকে আপনি আজকে যে কথাটি বলছেন, উন্নত বিশ্বের যে বাণিজ্য কেন্দ্রিক ভাবনা, তাও সৃষ্টি হচ্ছে অসচেতনতা থেকে, অর্থাৎ সামরিক অসচেতনতায় আজকে আমাদের এই পরিণতির, আমাদের এই জলবায়ুর, আমাদের পরিবেশ সংকটের জন্য দায়ী মাননীয় স্পিকার। অর্থাৎ আজকের এই প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়ার কোনো দাবি রাখে না। অতএব অসচেতনতা, সামগ্রিক অসচেতনতায় এবং জলবায়ু যে বিরোধী নেতা, আপনার চমৎকার বক্তব্য শুনলাম এবং হচ্ছে খুব একটা হচ্ছে যে যুক্তিশীল একটি বক্তব্য আমরা হচ্ছে আপনার কাছ থেকে শুনেছি। এ পর্যায়ে আমি আহ্বান জানাবো এবং যুক্তিখণ্ডন পর্বের সর্বশেষ বক্তা, একই সাথে সমাপনী বক্তব্য দেবেন মাননীয় প্রধানমন্ত্রী উম্মে হাবিবা নাহিদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আমার আজকে সংসদে উত্থাপিত বিষয়টি ছিল উন্নত বিশ্বের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমি বারবার বলে গিয়েছি প্রধান কারণ, এবং আমি আমার সংজ্ঞায়নে শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনার ভিতরে এই উন্নত দেশের অসচেতনতাকে ফুটিয়ে তুলেছিলাম। এবং এক্ষেত্রে আমি একটি পরিসংখ্যান দিয়ে গিয়েছিলাম, যেখানে আমি বুঝিয়েছি যে তাদের বিভিন্ন কাজে তারা শিল্প কারখানা বা এসব কিছু ব্যবহার করে, এবং যেখান থেকে আমরা বেশি মাত্রায়, অর্থাৎ আমরা দূষণটা বেশি মাত্রাটা আসছে আমাদের এই উন্নত বিশ্ব থেকে। এবং এক্ষেত্রে আমি বিভিন্ন দেশের যেমন যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশসমূহ, এদের উদাহরণ দিয়ে বুঝিয়ে গিয়েছিলাম যে হচ্ছে গিয়ে হ্যাঁ, আমাদের দূষণ হচ্ছে, দূষণ শুধু একদিক থেকে হচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে আমরা তৃতীয় বিশ্বে যারা আছি, উন্নয়নশীল দেশ যারা আছি, উন্নত দেশ যারা আছে, সবাই দায়ী। কিন্তু আমি বুঝিয়ে গিয়েছি প্রধানত ভাবে তারা দায়ী। কেননা এক্ষেত্রে আমি যে তাদের শিল্প কারখানা বা অন্যান্য ক্ষেত্রে যে তারা কিভাবে দূষিত করছে উদাহরণ দিয়ে বুঝিয়ে গিয়েছিলাম। এরপরে আমি আসছি সংসদ সদস্যের, বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্যে। তিনি একবার বললেন যে তিনি সচেতনতার কথা জানিয়েছেন, আরেকবার তিনি বললেন যে তিনি পরিবেশের নিয়ে যে সম্পৃক্ততা, দুইটা জিনিস তিনি দুইবার বললেন, এবং তিনি তাদের মূলত যে তাদের মানদণ্ড সেখান থেকে, মানে তাদের ভিত্তি সেখান থেকে একবার বললেন তিনি সচেতনতার কথা, আরেকবার তিনি বললেন সম্পৃক্ততার কথা। তো এক্ষেত্রে তিনি দুটি জায়গায় একটি গোঁজামিল রেখে গেলেন। এরপরে আমার দলের বক্তারা বলে গিয়েছেন শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভাবনার কথা। এক্ষেত্রে আমি বুঝিয়েছি যে উন্নত দেশসমূহ যারা আছে এক্ষেত্রে তারা শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক চিন্তা ভাবনা করে এবং অসচেতন ভাবে করে। হ্যাঁ, আমরা যারা আছি, তৃতীয় বিশ্বের যারা আছি বা উন্নয়নশীল দেশে যারা আছি, তারা হচ্ছে গিয়ে তারা অসচেতন। কিন্তু এক্ষেত্রে যেহেতু শিল্প ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তাদের প্রভাবটা বেশি, এজন্য তারা প্রধান ভূমিকা পালন করছে। আমি বারবারই বলে আসছি যে ভূমিকা সবারই আছে। এক্ষেত্রে আমি যেহেতু আমার সংজ্ঞাটা সচেতনতার কথা বলে গিয়েছি, উদাহরণ দিয়ে গিয়েছিলাম, তো আমি বলেছি ভূমিকা সবারই আছে, কিন্তু প্রধান ভূমিকা মূলত পালন করছে এই উন্নত বিশ্ব। এক্ষেত্রে তারা বলে গেলেন সবাই গ্রেটা থুনবার্গের কথা। এক্ষেত্রে আমি বলছি হ্যাঁ, সে সচেতন ছিল, সে জানিয়েছে, কিন্তু এক্ষেত্রে যখন তার এই উদ্যোগে, তার বক্তব্যে ছিল যে হচ্ছে গিয়ে বর্তমানে এই প্রাক শিল্পায়ন যুগের তুলনায় কমপক্ষে 2 ডিগ্রি এবং 1.5 ডিগ্রি সীমিত আকারে যে তাপমাত্রা কমে রাখার উদ্যোগ, এক্ষেত্রে আমাদের মূলত ভূমিকা রাখতে হবে আমাদের উন্নত দেশসমূহের। অর্থাৎ এক্ষেত্রে সে সে এক্ষেত্রে উন্নত দেশের নেতাদের কাছে অনুযোগ জানিয়েছে। এবং এক্ষেত্রে আমি তাই বলতে চাচ্ছি যে উন্নত বিশ্বের শিল্প বাণিজ্য কেন্দ্রিক ভাবনায় জলবায়ু পরিবর্তনের এবং বিপর্যয়ের প্রধান কারণ। মাননীয় স্পিকার, প্রধান কারণ। ধন্যবাদ। ধন্যবাদ উম্মে হাবিবা নাহিনকে। আমরা একটা চমৎকার বিতর্ক দেখলাম এবং হচ্ছে যে এত মানে আমাদের মতো অনেক ছোট ছোট
মানুষ যে এত সুন্দর পরিবেশ নিয়ে কথা বলতে জানে সেটা হয়তো আগে জানতাম না। তো আশা করি হচ্ছে যে পরিবেশের উপর আমরা যে অন্যায়টা করতেছি সেইটাই হচ্ছে পরিবেশ আমাদেরকে রিফ্লেক্ট করে যাচ্ছে। আমি হচ্ছে যে ইয়াদের কাছে যাব, আমি প্রথমে কথককে কিছু কথা বলুক, তারপর আমি কিছু বলে শেষ করব। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেবার জন্য। আসলে আমাদের যারা আজকে বিতর্ক করলো প্রত্যেকে পরীক্ষিত বিতর্কী, এদের বিতর্কের বিষয়ে কিছু বলার নেই। আমরা আগে থেকেই জানতাম যে বিতর্কটি কেমন হবে, এবং যেহেতু আজকে একটি শো ডিবেট হচ্ছে, কাজে এখানে খুব বেশি মূল্যায়নেরও কিছু নেই। আমাদের সবাই পরীক্ষিত বিতর্কিক, তারা চমৎকার ভাবে আজকে এই বিষয়গুলোকে তুলে ধরলো। তো আজকের এই বিষয় সম্পর্কে আমি যদি একটু বলি, যে 90-এর দশকে যখন প্রথম এই কথাটা উঠতে থাকলো যে হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, তখন আসলে মানুষ এটা মনে করতো যে জলবায়ু পরিবর্তন বলে আসলে কিছু হয় না। কেন এটা বলতো? তারা বলতো যে কোনো কিছু আমরা দৃশ্যমান দেখি না, এটা আসলে একটা অলীক স্বপ্ন, যেটা এখনো হয়তো বলে। আপনারা ডোনাল্ড ট্রাম্পের কথা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেন যে হ্যাঁ জলবায়ু পরিবর্তন বলে আসলে কিছু না, এগুলা সব ভিত্তিহীন কথা। তো এটা আসলে মানুষ মনে করতো 90-এর দশকে। তারপরে দেখা গেল যে একটা সময় আমাদের 2000 সাল যখন শুরু হলো, তখন একটা কনসেপ্ট আসলো যে জলবায়ু পরিবর্তন হয় এবং এটাতে কিছু এফেক্ট আসলে আমাদের সমুদ্র উপকূলবর্তী দেশগুলোর উপরে পড়ে, বাংলাদেশ, মালদ্বীপ, আমাদের যে দ্বীপ রাষ্ট্র আছে এগুলোর উপরে পড়ে। এই কথাটা তখন অনেক বেশি প্রচলিত হয়ে গেল। এবারে তো এটা একটা বিষয়, কিন্তু বর্তমান সময় আসলে এসে মানুষ বুঝতে পারতেছে যে জলবায়ু পরিবর্তন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার অস্তিত্ব আছে, এবং এটা শুধুমাত্র যে আমাদের সমুদ্র উপকূলবর্তী দেশ এখানে হয় তা কিন্তু না। এর যে এফেক্ট এটা সারা বিশ্বব্যাপী। আজকে যেখানে আমেরিকা এই কথাগুলো বলছে, ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো বলছেন, তাদের দেশ আজকে দাবানলে তছনছ হয়ে যাচ্ছে। আজকে ফ্লোরিডাতে, ক্যালিফোর্নিয়াতে যে কি পরিমাণে দাবানল, এটি বিশ্ব আজকে দেখছে। কাজেই এই বিষয়টিকে আসলে মানে খেলোভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আবার আমরা সবচেয়ে মজার বিষয় দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের যে হোয়াইট হাউস, সেই হোয়াইট হাউসে পর্যন্ত পানি উঠে গেছে। কাজেই ক্লাইমেট চেঞ্জ যে কত ভয়ানক এটা আমরা দেখতে পারি আমাদের বাংলাদেশে। বিশেষ করে ইউনিসেফ এর তথ্য বলছে যে বাংলাদেশের প্রায় 1,90,00,000 শিশুর জীবন এবং ভবিষ্যৎ আজকে ঝুঁকির মধ্যে রয়েছে। কেন ঝুঁকির মধ্যে আছে? শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জের কারণে। কাজেই এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি চলতে থাকে এবং বৈশ্বিক উষ্ণতা যেভাবে বাড়ছে, এটা নিঃসন্দেহে আমাদের শিল্প নির্ভর যে মানসিকতা, এই মানসিকতা, এবং আসলে রূঢ় হলেও সত্য, আজকে কার্বন নিঃসরণ না করে, প্লাস্টিকের ব্যবহার না করে কোনো দেশ উন্নত হতে পেরেছে তা না। যেমন আমরা বাংলাদেশ বলছি যে আমরা 2041 সালের মধ্যে হচ্ছে যে উন্নত দেশের কাতারে যাব। তো উন্নত দেশের কাতারে যেতে হলে আমাদের বিদ্যুৎ দরকার। আমাদের বিদ্যুৎ যদি সেই লেভেলের বিদ্যুৎ আমাদেরকে যদি হচ্ছে যে তৈরি করতে হয়, তাহলে সেরকম ভাবে জ্বালানি পোড়াতে হবে, অর্থাৎ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন একটা সাস্টেনেবিলিটির যুগ চলে এসেছে। আমরা টেকসই উন্নয়নে বিশ্বাস করি। কাজেই বাংলাদেশেরও যে উন্নয়ন, এই উন্নয়নও আশা করা যায় যে আমরা উন্নত বিশ্বের পথেই যাব, কিন্তু সেটা অবশ্যই গ্রিন ইকোনমির মাধ্যমে। আমরা গ্রিন ইকোনমির দিকে যাচ্ছি এবং আমরা যাব। এবং সবচেয়ে বড় আশার কথা হচ্ছে যে আমাদের এই যে ক্লাইমেট ভালনারেবল যতগুলো দেশ আছে, এই ক্লাইমেট ভালনারেবল দেশগুলোর একটা জোট করা হয়েছে, এবং সেই জোটের চেয়ারপারসন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এই জোটের চেয়ারপারসন। এবং তিনি কিন্তু কিছুদিন আগে বক্তৃতাও করেছেন, সেখানে ক্লাইমেট চেঞ্জের বিষয়ে আসলে সুস্পষ্ট নির্দেশনা এসেছে। পাশাপাশি আমরা দেখেছি যে ওই জোটের একজন মুখপাত্র নির্বাচন করা হয়েছে। সে মুখপাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কন্যা জনাব সাইমা ওয়াজেদ পুতুল, তিনি এটার মুখপাত্র হিসেবে কাজ করছেন। কাজেই একটি বিষয় পরিষ্কার যে আমাদের ক্লাইমেট ভালনারেবল যতগুলো কান্ট্রি আছে, যতগুলো দেশ আছে, সেই দেশগুলোকে আমরা নেতৃত্ব দেব। বাংলাদেশ আগামী কয়েক বছরে ক্লাইমেট ভালনারেবল এই দেশগুলোকে নেতৃত্ব দেবে। কাজেই সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে। ক্লাইমেটের কথাগুলো যে আগে অতটা উঠে আসতো না, সেটা এখন আরো বেশি উঠে আসবে, এটা আমরা প্রত্যাশা করি। একই সঙ্গে আমরা বলবো যে আমরা যেহেতু আমাদের এই ক্লাইমেট ভালনারেবল
দেশগুলোকে নেতৃত্ব দেব বাংলাদেশ, কাজেই আমরা আমরা আমাদেরকে তারা রোল মডেল মনে করবে। যে সমস্ত দেশ ক্লাইমেট ভালনারেবল তারা কিন্তু পরবর্তী দিনে বাংলাদেশকে রোল মডেল মনে করবে। কাজে আমরা যদি এবারে আমাদের যে ত্রাণকর্তা সুন্দরবন এটাকে ধ্বংস করে ফেলি, আমরা যদি গাছ কাটি, আমরা যদি সেভাবে কার্বন নিঃসরণ করি, প্লাস্টিকের ব্যবহার যদি এভাবে বাড়াই, তবে কিন্তু এটা বিশ্বের জন্য খুবই একটি মানে বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। কাজেই বেশি কিছু বলার নেই। আমার মনে হয় যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এটা এখন সারা বিশ্ব বুঝতে পেরেছে। সারা বিশ্বের কাছে এটি এখন দৃষ্টান্ত। এবং আমার মনে হয় যে এখানে নির্বাচনের কথাটা উঠে আসলো, যে আমাদের জনগণ তারা হচ্ছে যে কাদেরকে নির্বাচিত করছে, এটা অনেক বড় একটা ইস্যু হয়ে আজকে বিতর্কে আমরা দেখলাম। তো এটা অবশ্যই রিফ্লেক্টেড হবে অন্য কোনো দেশের ইলেকশনে, তাদের দেশের জনগণ কাদেরকে ভোট দেবে এটা বলার অধিকার আমাদের নেই, আমরা সেটা বলতেও চাই না। কিন্তু আমরা বলতে চাই যে ভোট দেওয়ার ক্ষেত্রে বা প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। এই হচ্ছে বিষয়। আমার মনে হয় যে আমরা কমেন্ট সেকশনেও দেখছি নোমানকে উল্লেখ করে আমাদের আরেক সদস্য রিচি লিখছে নোমান ফাটাফাটি। আসলে আমার মনে হয় যে নোমানের চমৎকার যে বাচনভঙ্গি, নাহিনের যে স্মার্টনেস, সেই জায়গায় ক্লাইমেট নিয়ে সে যেভাবে কথা বলল, তার দৃষ্টিভঙ্গি থেকে এগুলো খুবই তাৎপর্যপূর্ণ ছিল। প্রত্যেকের বক্তব্যই চমৎকার ছিল। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বৈশাল ডিবেটিং সোসাইটির মাননীয় সভাপতি জনাব শামীম মাহমুদ ভাইকে, এত চমৎকার ভাবে এত দীর্ঘ সময় ব্যাপী আজকে এখানে মডারেটর হিসেবে আমাদের মাননীয় স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য, এবং কোস্টাল ইউথ অ্যাকশন হাব এবং ইয়ুথ নেটকে আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই। সামনের দিনগুলোতে আমরা ক্লাইমেট নিয়ে অনেক কাজ করব। হ্যাঁ, আমাদের সামনে কিন্তু আরেকটি প্রোগ্রাম রয়েছে, যেটি শুরুতে আমি বলিনি, সেটা হচ্ছে যে আমরা কালচারাল স্ট্রাইক ফর ক্লাইমেট করতে চাই। সেটা আমরা আমাদের হচ্ছে যে বেলস পার্কে আয়োজন করব, যে আমরা কালচারালি আমাদের প্রতিবাদটাকে জানাবো। অর্থাৎ আমরা যদি চুপ থাকি, আমরা যদি কথা না বলি, তবে একটা সময় আমাদের দেশ কিন্তু টিকে থাকবে না। আমাদের দেশের আমাদের যে বায়োডাইভার্সিটি, এটা কিন্তু আর বর্তমান থাকবে না। আমরা এক সময় শুনেছি যে ডাইনোসররা নাকি ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে যে টিকে থাকতে পারেনি। তো নিজেদেরকে টিকিয়ে রাখাটা খুব জরুরি। তাই নিজেদের স্বার্থে আমাদেরকে নিজেদেরকে টিকিয়ে রাখতে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো সেটাই বলবো, এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার বক্তব্য এখানে। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ কথক ভাই। তো আমি এই পর্যায়ে সংক্ষেপে মূল্যায়নের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শামীম মাহমুদ ভাইয়াকে। ভাইয়া মাইক্রোফোন মিউট করা। ভাইয়া শামীম ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট করা। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? শামীম ভাইয়া, আচ্ছা, অন্য কেউ কি শুনতে পাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না ভাইয়াকে। না, শামীম ভাইকে শোনা যাচ্ছে না। তোমাকে শোনা যাচ্ছে, কিন্তু শামীম ভাইকে শোনা যাচ্ছে না। আচ্ছা শামীম ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। তুমি একটু আনমিউট করে দাও। ইয়াদ আনমিউট করা ভাইয়াটা, কিন্তু শামীম ভাই এখন শুনতে পাচ্ছেন? আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, দুঃখিত দর্শক, কারিগরি জটিলতার কারণে আমরা একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। শামীম ভাইকে শুনতে পাচ্ছেন আমাদেরকে? হেডফোনটা যদি আছে ওটা একটু খুলে নেন পারলে, যদি অসুবিধা না হয়। হেডফোনটা জ্যাক খুলে নিয়েছেন? আমাকে শুনতে পাও?
জি ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। যে আমরা একটা চমৎকার বিতর্ক দেখলাম নিঃসন্দেহে, এবং হচ্ছে যে সবার বক্তব্যগুলো অসাধারণ ছিল। এখানে আমাদের হচ্ছে যে সবাই জানে অনেক হচ্ছে মেধাবী ছাত্র এবং একই সাথে সুভক্ত, এবং হচ্ছে যে নোমানের বক্তব্য একেবারে শেষে আমি অসাধারণ ভাবে উপভোগ করেছি, এবং হচ্ছে বিতর্কটাও আমি উপভোগ করেছি। আমি ক্লাইমেটের নিয়ে একটু কথা বলবো, যে হচ্ছে যে বিশেষ করে আরণ্যককে ধন্যবাদ জানাই এ ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করা, এবং আরণ্য অল্প সময়ের মধ্যে তাদের যে প্রতিভা বিকশনের মাধ্যমে হচ্ছে ক্লাইমেট অ্যাকশন নিয়ে যেভাবে কাজ করছে সেটাকে ধন্যবাদ জানাই। একই সাথে ইউথ নেটকেও ধন্যবাদ জানাই। তো আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে এই যে করোনা আমরা হচ্ছে যে মহামারীটা অতিক্রম করতেছি, যেটা বলা হচ্ছে যে আমাদের উত্তর মেরুতে যে পরিমাণ বরফ জমা আছে, এই বরফ জমার কারণে এইখানে হচ্ছে যে বছরের পর বছর, এবং পৃথিবী সৃষ্টির মানুষ এখানে আসার আগে অনেক পরিমাণে হচ্ছে যে বিভিন্ন পরিমাণ হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো ছিল। এখন যদি ক্লাইমেট পরিবর্তনের মধ্যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সেই বরফগুলো গলে যায়, তাহলে কিন্তু সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া পৃথিবীতে চলে আসবে। তাহলে করোনা মহামারীর মতো আরো বিভিন্ন ভয়ানক রোগ পৃথিবীতে চলে আসবে। তো সেইখানে মানুষ কতটুকু তাদেরকে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে সেটা কিন্তু একটি ভাবনার বিষয়। এবং হচ্ছে যে এই বরফ গলার কারণে, এবং আমরা দেখতে পাচ্ছি পরিবেশ অলরেডি চেঞ্জ হয়ে গেছে, অসময় বৃষ্টি আমরা প্রায় দেখি এখন রোদ্রের মধ্যে বৃষ্টি। তো হচ্ছে যে এই যে অসময়ে পানি আসা, যেটা হচ্ছে যে, এবং এই যে এটা মানুষ হচ্ছে হয়তো ভাবছে যে অসময়ে পানি এটা কেন, মানে এই যে করোনা মহামারী এগুলো কেন, প্রকৃতি আমাদের উপরে এত বেশি হচ্ছে যে অত্যাচার করছে কেন? আসলে প্রকৃতিকে আমরাই হচ্ছে অনেক বেশি অত্যাচার করে ফেলছি, যার ফলশ্রুতিতে আমাদের এগুলো কিন্তু সহ্য করতে হচ্ছে। আজকে হচ্ছে যে পৃথিবীর বনের পরিমাণ আমাজনে, পৃথিবীর 1/3 বনই প্রায় হচ্ছে আমাজনে। তো সেই জায়গাটা দিয়ে হচ্ছে যে মানে হচ্ছে দাবানলের কারণে আমরা ধ্বংস করে ফেলছি, অন্যান্য হচ্ছে গাছ কাটছি। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে হচ্ছে যে আগামী পৃথিবীর কথা ভাবতে হবে। এবং সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মতো যারা তৃতীয় বিশ্বের দেশ এবং হচ্ছে যে উন্নয়নশীল দেশ, সেই দেশগুলোর কি হবে সেটি কিন্তু একটি বড় ভাবনার বিষয়, এবং সেইটা নিয়ে আসলে আমাদের কাজ করা দরকার। আমরা হচ্ছে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হলে অনেক উন্নত দেশ আছে, কিন্তু আমরা যদি নিজেরা টিকে না থাকি তাহলে সেই উন্নত দেশ দিয়ে আমরা কি করব সেটাও কিন্তু আমাদের অনেক বেশি ভাবনার বিষয়। আমি হচ্ছে কথাগুলো শুনছিলাম খুব মনোযোগ সহকারে। এখানে হচ্ছে যে মুনিম শাহরিয়ার তথ্য দিয়েছে, কিন্তু হচ্ছে যে আমার মনে হয়েছে যে প্রথম দু দলের প্রথম দুজন করে যারা বক্তব্য দিয়েছিল তারা মানে হচ্ছে একটা ডিবেটের যে হচ্ছে যে নিয়মটা সেটার মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে তারা দেখলাম যে প্রধানমন্ত্রী সংজ্ঞায়ন করার পরও তৃতীয় বক্তা এসে সরকার দলীয় এসে সে আবার নতুন ভাবে মানে সাবজেক্টটা নিয়ে কথা বলছে। বা সংজ্ঞায়নের পরে আমরা সাধারণত সেই জায়গাটা দিয়ে আমরা হচ্ছে কথা বলার চেষ্টা করি, সেই জায়গাটাতে মুনিম দেখলাম যে বারবারই হচ্ছে যে মানে টপিকসটার উপরে, মানে যেটা হচ্ছে যে আমাদের বিষয়টা ছিল বিষয়টা নিয়ে কথা বলছে। তো এই জিনিসগুলো আমাদের আরো বেশি জানতে হবে। যারা এখানে হচ্ছে যে আগে বিতর্ক করেছে, আমি আশা করব যে তারা তাদের সাথে যখন বিতর্ক করতে আসবে তাদেরকে সেই ব্যাপারে গাইডলাইন করবে, আসলে নিয়মগুলো হচ্ছে কিভাবে বেশি বেশি ফলো করা যায়। এবং নিঃসন্দেহে হচ্ছে আমরা একটি চমৎকার মুহূর্ত উপভোগ করলাম। নোমানকে অসাধারণ ধন্যবাদ, যে নোমান অসাধারণ বলেছে এবং নোমানের যুক্তি খণ্ডন গুলো অসাধারণ ছিল। নাহিয়ান মানে উম্মে হাবিবা নাহিয়ানও ভালো বলেছে, ভালো লেগেছে। এবং বাকি যারা আসছে তাদের হচ্ছে যে অসাধারণ যুক্তি, তাদের যে এই যে জানাগুলো সেগুলো ভালো ছিল। সবারই বিতর্ক চমৎকার ছিল। সকলকে ধন্যবাদ, এবং ইয়াদকে বিশেষভাবে ধন্যবাদ যে ইয়াদ আমাদেরকে সংযুক্ত করেছে লাইভের মাধ্যমে। এবং হচ্ছে যে সবাই ভালো থাকবে, নোমান ভালো থাকবা, নাহিম ভালো থাকবা, মুনিম শাহরিয়ার এবং যারা শুনছে আরণ্যককে ধন্যবাদ। তো আমরা একটি চমৎকার মুহূর্ত উপভোগ করলাম নিঃসন্দেহে। ধন্যবাদ শামীম ভাইয়াকে। তো আজকে আর অনুষ্ঠানটা দীর্ঘায়িত করতে চাই না, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন এবং বিতর্কটি উপভোগ করেছেন, আশা করি খুব সুন্দর লেগেছে আপনাদের কাছে। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ, বিদায়।